শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেঘ সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। নারী হচ্ছে সমাজের পূর্ণতা, নারীকে বাদ দিয়ে আসলে সমাজের যে কোনো অগ্রগতি অসম্পূর্ণ, এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং অতিথিও আছেন এমনই একজন। তার আগে জেরিনের কাছে যাচ্ছি। জেরিন, শুভ সকাল। মাসুক শুভ সকাল, খুব সুন্দর করে বললেন। আসলে সুন্দর বিষয়গুলি আপেক্ষিক, তুমি সুন্দর করে শুনেছো বিধায় তোমার কাছে সুন্দর লেগেছে। ভালো আছো তো? খুবই ভালো আছি, ওই যে দেখা হলে আরো বেশি ভালো লাগে। সত্যি তাই। চলো দর্শকদেরকেও দেখা করিয়ে দেই আমাদের আজকের অতিথির সাথে, জানিয়ে দেই কে আছে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা সুমি মুর্মু। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি এবং রাঙা সকাল পরিবার ভালো আছে। এমন সুন্দর একটি সকালে আসলে এত চমৎকার একটি অবয়ব এবং আপনার শাড়ির কালারটা ভীষণ ভালো লাগছে, যে রাঙা সকাল আসলে রাঙিয়ে উঠেছে আজকে। আমরা যদি একদম শৈশবে যাই, এই রঙিন মানুষটার শৈশব কেমন ছিল? শৈশবটা খুবই কষ্টের ছিল আমার। আর আমার জন্মই হয়েছে অনেক দারিদ্রতার মধ্য দিয়ে। আমরা 4 বোন 1 ভাই। বাবা 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। আচ্ছা। তো সেই সুবাদেই এত বড় ফ্যামিলি মানে চালানো তার জন্য খুব কষ্টের ছিল। তো সেখান থেকে আর আদিবাসী সমাজ, আদিবাসী হিসাবে সেখানে তো দারিদ্রতা বিরাজ করে, সবসময়ই দারিদ্রতা। মানে আমরা তো মাঠে কাজ করতেই বেশি পছন্দ করি। আমার মা ছিলেন হাউস ওয়াইফ। আচ্ছা। তো বাবা যেহেতু 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন ক্যান্টনমেন্টে, তো সেখান থেকে বাবার ইচ্ছে ছিল যে আমাকে সেই স্কুলে পড়াবে। মানে আমাকে বলতে 4টা মেয়ে, তার মধ্যে একজনকে উনি পড়াবেনই সেখানে। আচ্ছা আচ্ছা। তাহলে বাবা আমাকে সেখানে ভর্তি করায় এবং আমি সেই স্কুলে পড়ি। কিন্তু দারিদ্রতার মধ্যে কি আপনি প্রথম যিনি পড়াশোনা বাইরে করার সুযোগটা পেলেন? না, আমরা 3 বোনই বাইরে পড়েছি। আমার 2 বোন হচ্ছে হোস্টেলে ছিল, মিশন হোস্টেলে। হ্যাঁ, আমাদের ক্যাথলিক যে চার্চের মিশন হোস্টেলগুলো থাকে সেখানে পড়েছে। আর আমাকে ভর্তি করিয়েছিলেন ক্যান্টনমেন্ট। আপনি কি সবার ছোট ছিলেন? না, আমি 3 নাম্বারে ছিলেন। আমার ছোট আরেকজন। শৈশবের কষ্টের কথা বলছিলেন, কষ্টের বাইরেও না শৈশবে আরো এত রঙিন রঙিন বিষয় থাকে, যেমন খেলাধুলা। শৈশবের সাথে একদমই অবিচ্ছেদ্য। কি কি খেলা হতো সে সময়? ওই যে বোদন খেলা যেটা বলতো, এটা খুব কমন ছিল আমাদের গ্রামের মধ্যে, ওখানে পাড়ার মধ্যেই। তারপরে ফুটবলও খেলতাম মেয়েদের সাথে, কিন্তু সেভাবে না, মানে ওখানে পাড়ার মধ্যে যেমনটা হয় যে মেয়েদেরকে একটু ডিভাইড করে দেয়, খেলাগুলো খেলা যাবে। আর স্কুলের মধ্যে বান্ধবীদের সাথে একটু লেখালেখি, ছন্দ লেখা, এগুলো খেলা যেগুলো হইতো সেই সময়ে, বৌমাছি, গোল্লাচোর, এগুলো তো খেলা আছে, এগুলো খেলছি। আচ্ছা, চমৎকার। আপনি বলছিলেন যে শৈশবে বেশ কষ্টের মধ্যে দিয়ে গেছেন। আসলে কষ্ট তো অনেক প্রকার হয়, কখনো অর্থনৈতিক হয়, কখনো এই যে আমি যে কাজগুলো করতে চাই, শিক্ষার যে ব্যবস্থাটা, সেটা হয়তো বা আপনি পাচ্ছেন না, এরকম জায়গা থেকেও হয়, অনেক জায়গা থেকেই হয়। আপনার কষ্টের মূল জায়গাগুলো কোনগুলো ছিল? যে শুধুই নারীর অগ্রগতির যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে দূরে ছিলেন, নাকি অর্থনৈতিক বাধা আসলে জীবনে কোথায় কোথায় পেয়েছিলেন? বাধা যখন শৈশবে বাবা বাইরের স্কুলে ভর্তি করান, সেখানে আমাদের ওখানে শিক্ষিতের হার তেমন ছিল না। আচ্ছা। বাবার খুব ইচ্ছে, ভর্তি করিয়েছেন, কিন্তু স্কুলের ফি দিতে পারতেন না। কিংবা আমার অন্য ফ্রেন্ডরা হচ্ছে প্রাইভেট পড়তো, আমি সেখানে পড়তে গেলেও সেখানে ফিস দিতে পারতেন না। আচ্ছা। এমন হতো যে 6 মাসের কিংবা 3 মাসের বেতন কিস্তি আকারে দিতে হতো। বাবা সেইভাবে সময় নিত টিচারদের থেকে। সেটা ক্যান্টনমেন্ট স্কুলে। তারপরে হচ্ছে টিউশনিও এরকমই। তো সেখান থেকে আমার মনে হতো বারবারই যে না, আমাকে পড়তে হবে, কারণ আমার বাবার ইচ্ছে, মা বাবার ইচ্ছে, সেটা আমাকে পূরণ করতে হবে। আর আমাদের সমাজটা যেহেতু একেবারেই পড়ে রয়েছে, অশিক্ষিতদের হার বেশি, তাহলে আমি যদি পড়তে পারি, কিছু করতে পারি, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমার সেখান থেকে একটা ইচ্ছে যে না, আমি আমার জাতির গোষ্ঠীর জন্য কিছু করতে পারবো। মানে সেটা একদমই ছোটবেলা থেকেই ছিল। কারণ আমি যখন বাইরে যাই, আমি মনে হয় সেখানে একটা মেয়ে ছিলাম, তো এইভাবে গুটি কয়েকজন সেই সময় পড়াশোনা করত আমাদের এই সমাজ থেকে। একদমই অদম্য ছিলেন বোঝা যায়। এই অদম্য মানুষটা সম্পর্কে দর্শককে কিছু জানাতে চাই আমরা। দর্শক, রাজশাহীর বোয়ালিয়ার কয়েরদারা খ্রিস্টান পাড়ার মাহালি নিগোষ্ঠীর মেয়ে সুমি মুর্মু।
শৈশবে দারিদ্রতা এবং সামাজিক কুসংস্কারের বেড়াজালে থেকেও এসএসসি থেকে এমবিএ পর্যন্ত দীর্ঘ শিক্ষাজীবন পার করেছেন অদম্য সাহসে। চাকরি জীবন শুরু করলেও তা ছেড়ে গ্রামে ফিরে আসেন শুধু নারীদের জীবন বদলাতে। তিনি গড়ে তুলেছেন নারী এবং শিশু কল্যাণ সংস্থা, যেখানে প্রান্তিক নারীদের দেওয়া হচ্ছে নকশিকাঁথা, সবজি চাষ এবং পশুপালনের প্রশিক্ষণ। সুমির সরবরাহকৃত উপকরণে এখন মাসে গড়ে 150টি নকশিকাঁথা বিক্রি হয়, যার অর্থ নারী আয়ের পাশাপাশি 2 বিদ্যালয়ে ব্যয় মেটায়। তিনি চালু করেছেন 2টি বিদ্যালয়, শিশু প্রভাত বিদ্যা নিকেতন, যেখানে প্রায় 200 শিশু বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। তার উদ্যোগে মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে গ্রামের মানুষ। তাকে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। অনেক আসলে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেই আপনি জড়িত। এই যে ভবিষ্যতে এত আলোকিত একজন মানুষ হবেন, এটা কি শৈশব থেকে কোনোভাবে প্রকাশ পেয়েছিল? শৈশবে কি মানুষের কষ্ট দেখলে নিজের মধ্যে একটু নাড়া দিত? হ্যাঁ, সেটা অবশ্যই হতো, কারণ আমি যে সমাজে বসবাস করেছি সেখানে দিন মানে মজুরি কাজ করত, মাঠে কাজ করত, কৃষক হিসাবে যেটুকু মজুরি পাওয়া যায়। তো সেখানে দেখা যায় যে কেউ হচ্ছে পান্তা খেয়ে সকালে গেল, সারাদিন কাজ করলো, বাচ্চারা এভাবেই থেকে গেল। সে রাতে কাজ শেষে এসে যতটুকু হয় সেটা দিয়ে খাওয়া হলো, না হলে না। তাহলে সেই অবস্থা থেকে বাচ্চাদের তারা পড়াবে কিভাবে? তো বাবার যেহেতু ইচ্ছে, সেখান থেকে আমি পড়াশোনা করেছি এবং সেই সময়ে আমার মনে হতো যে আমার জাতিগোষ্ঠী কি সারা জীবনই এভাবেই থাকবে? তারা কি শিক্ষার আলো থেকে বঞ্চিত এভাবেই থাকবে? আমি যদি সুযোগ পাই তাহলে করতে পারবো এই কাজগুলো। তো আসলে এই যে একটা জেদ, এই জেদ থেকেই উঠে আসা। এজন্যই আপনাকে আমরা বারবার বলছি অদম্য। আবার একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, গল্পগুলো বলছিলেন, একটু শুনতে চাই। আপনাদের সম্প্রদায়টা আসলে কেমন ছিল এবং সেখান থেকে কি প্রথম, মানে আপনাদের গ্রাম থেকে কি প্রথম নারী হিসেবে আপনি এত দূর পর্যন্ত এমবিএ করেছেন বা পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে আমি প্রথম যে এমবিএ করেছি, এই পর্যন্ত এসেছি। আপনার বাসা থেকে আপনার স্কুলের দূরত্ব কত ছিল ছোটবেলায়? স্কুলের দূরত্ব কাছেই ছিল, মানে এরকম 1 কিলো হেঁটে যাওয়া যেত। আচ্ছা আচ্ছা। ভাই বোনদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো ছিল। ভাই সবার ছোট, বোনগুলো আমরা খুব মানে বলা যায় যে হ্যাঁ মিলেমিশে থাকি। আর আমার বড় বোন 2টাই যেহেতু হোস্টেলে ছিল, তারা যখন ছুটি পেত তখন তো তাদের সাথে সেই মজা দিন কাটতো। আপনাকে যেহেতু আমরা পুরোটা জানতে চাই, আপনার সম্প্রদায় সম্পর্কে একটু বিশেষভাবে বিস্তারিতভাবে শুনতে চাই। আচ্ছা, আমার সম্প্রদায় হচ্ছে মাহালি সম্প্রদায়ের মেয়ে আমি। এখানে আমাদের ওখানে সাঁওতাল, মাহালি এরা থাকে, উরাও, পাহাড়িয়া এগুলো জাতিগোষ্ঠী রয়েছে। ম্যাক্সিমাম হচ্ছে মাহালি আর সাঁওতাল রয়েছে। তো আমার জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু বাঁশের কাজ করে, বাঁশের ঝাঁকা, ঝুড়ি, কুলা এগুলো বানায়। এগুলো কাজ করে বাঁশ দিয়ে বানিয়ে এগুলো সেল করে। কোন ধর্মাবলম্বী আপনারা? আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী। আচ্ছা আচ্ছা, চমৎকার। খ্রিস্টান ধর্মে তো অনেক ধরনের উৎসবও আছে এবং একই সাথে নৃগোষ্ঠীরও অনেক ধরনের আলাদা আলাদা উৎসব রয়েছে। একটু উৎসবগুলো সম্পর্কে শুনি, যে শৈশবে কেমন ছিল সেই উৎসবগুলো। উৎসবগুলোর মধ্যে বিয়েতে খুব মজা হতো, কারণ আমাদের বিয়েতে এই যে ঢাক ঢোল বিভিন্ন বাজনা হইতো এবং নাচ গানটা থাকতো। এখানে ছেলে মেয়ে সবাই নাচতে পারবে। তো এই বিয়েগুলো খুব এনজয় করতাম। আর বড়দিন, স্টার সানডে, বড়দিনটা খুব মজার, কারণ সেটা যীশু খ্রিস্টের জন্মদিন ছিল। তো সেখান থেকে বড়দিনটা খুবই মজা করে করা হতো। সব ভাই বোন মানে থাকতাম আমরা, বাবা মা সবাই মিলে, আমার দাদু দাদি একসাথে ছিলাম, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি। তো খুবই মজার সেই ইটা ছিল। বিয়ে আর বড়দিনটা বেশি এনজয় করি। স্টার সানডেতে তেমন ছুটি থাকতো না, একদিনে তেমন মজা হতো না। অনেক সময় বোনরাও আসতে পারতো না, বাবা মাও মন খারাপ করে থাকতো। আর বড়দিনে 7 দিন 4 দিন এরকম ছুটি থাকতো। আপনার বোনরা কোথায় পড়াশোনা করতেন? আমার বোন 2টো হচ্ছে পড়াশোনা করতো নাটোর। আচ্ছা আচ্ছা, নাটোরে ছিল হোস্টেলে। তার মানে আপনার বাবা ছোটবেলা থেকেই চেয়েছে তার ছেলেমেয়েরা পড়াশোনা করুক? হ্যাঁ, বাবাকে অনেক কথা শুনতে হয়েছে, পরপর 4টা মেয়ে। তো এলাকায় সবাই বলতো যে মেয়েরা পড়াশোনা করে কি করবে, তাদের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েরা তো বড় হয়ে গেছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করার দরকার নাই। ওই চুলায় আগুন জ্বালাতে হবে, ভাত রান্না করতে হবে, সংসার করতে হবে। তো দারিদ্রতা ছিল ঠিকই, বাবা আমাদের সেভাবে চাপ দিত না, কিন্তু তারপরে এমন পর্যায়ে হয়ে গিয়েছিল যে
হয়তো আমি বিয়ে না করলে পড়াশোনা করতে পারতাম না, আচ্ছা। এমন একটা পর্যায়ে আচ্ছা, ছিলাম। এই জায়গাতে একটা বিষয় জানতে চাই যে আসলে এটা আসলে ওই সময় আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়টা এরকম ছিল নাকি এটা বৈষম্যের কারণে হতো? ভাইয়ের কথা একটু শুনতে চাই। ভাইও কি একই রকম বাধা পেতো, সব কাজে পড়াশোনা করা যাবে না বা একটা সময় সে নাকি কাজেই তো নারী যাবে? হিসেবে শুধু আপনারাই পেতেন? নারী হিসেবে সেখানে বৈষম্য না, মানে আর্থিক অবস্থা ভালো না থাকলে তো কেউ পড়াবে না, এরকম একটা অবস্থা। আমি যখন বিয়ে করি তখন আমি অবশ্য আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে বলেছিলাম আচ্ছা। যে আমি পড়াশোনা করতে চাই, আমাকে যদি পড়াশোনা করাও, আমার হাজবেন্ডকে বলেছিলাম, তাহলে আমি বিয়ে করব, বাহ, আর না হলে আমি পড়াশোনা- করব না। তো আমার শ্বশুর বাড়ি থেকে তেমন বাধা ছিল না, আর সেও আমাকে বলেছিল ঠিক আছে তুমি যদি ফেল না করো তাহলে তোমাকে আমি পড়াবো। বাহ, বাহ। চমৎকার। তার মানে বলা যায় যে জীবনের একটা, আপনার জীবনে আসা পুরুষ যারা ছিলেন আপনার কাছে তারা সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিলেন, আপনার বাবা, হ্যাঁ। আপনার স্বামী। এটা এদিক ছিল, দিয়ে- এটা হ্যাঁ, ছিল, সাপোর্ট ছিল। এদিক দিয়ে আপনি সাপোর্ট না থাকলে আমি এসএসসির পরে হয়তো আর পড়তে পারতাম না, কারণ বাবা হয়তো, আমার নিজেরই খারাপ লাগতো যে আমি যখন বাবাকে বলতাম বাবা টিউশনি ফিস লাগবে, মা এটা লাগবে আমার, তো আমার খাতা লাগবে। এমনও দিন গেছে যে টিফিনের, যেটা স্কুল লাইফে আমার বান্ধবীরা টিফিন নিয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু নিতে পারছি না, বাসায় টাকা চাইলেও বলবেন নাই। তখন এত খারাপ লাগতো যে টিফিনে না খেয়ে থাকা লাগতো। আচ্ছা। তো আসলে এগুলো জায়গা থেকেই মনে হচ্ছিল যে না, আমার পাশে যদি কেউ থাকে হয়তো বা সে আমাকে পড়াশোনা করাবে, কারণ বাবা মায়ের কাছে এত তো আর চাপ করা যাচ্ছে না। তখনই আপনি সিদ্ধান্ত নেন যে আচ্ছা বাবা মা আমি তখন রাজি হব। হ্যাঁ, তো আমার মানে শ্বশুর বাড়ির লোকজন আমাকে বাধা দেয় নাই, কিন্তু সংসার করেছি, বাচ্চাও হয়েছে আমার, 2007 সালে বিয়ে হয়েছে, 8-এ আমার বেবি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এভাবেই চলছে, বাচ্চা সংসার সব সামলিয়ে এখন আপনার তো। পুরোটা জীবনই আমরা শুনতে চাই জাপিত। ছোট্ট করে জানতে চাই পড়াশোনায় কেমন ছিলেন, যেহেতু স্বামী বলেছিল ফেল করা যাবে না। পড়াশোনায় আমি ভালো ছিলাম সবসময়ই, সেখানে আমাদের 2টা শাখা ছিল, তো তার মধ্যে ষষ্ঠ পঞ্চম এরকম হতাম। পড়াশোনায় কখনোই আমি ফেল করি নাই, এবং আমার এমনও হতো যে স্কুল লাইফে আমার বই সেভাবে কিনে দিতে পারতো না, আমি পাশের বাসা কিংবা আমার বান্ধবীদের কাছ থেকে, মানে আমার বাসার সামনেই ঠিক সেখানে আমার এক বান্ধবী ছিল, তার কাছ থেকে বই নিয়ে, ওই আমাদের বাসায় কারেন্ট ছিল না, ওই রাস্তার যে পুলের লাইটটা যেটা থাকে সেখানে দাঁড়িয়ে পড়ে আমি সকালে পরীক্ষা দিতে গেছি, এমনও হয়েছে। তো এভাবে আমি এসএসসিতে 4.850 পেয়েছি। তো পাশ করার পরেই আমার বিয়ে হয়েছে, আর বিয়ের পরে ইন্টারমিডিয়েটে 4.80। সাধারণ 4.80 মাসুকিটা, মানে এত স্ট্রাগল করে বা এত অবস্ট্রাগলের মধ্যে থেকে যে আপনি এত দারুণ রেজাল্ট করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার দাবিদার। তবে রেজাল্টের আগের যে 2 বছর, ইন্টারমিডিয়েটের 2 বছরের সময়কালটা একটু শুনতে চাই, যেহেতু বলছিলেন যে 2007-এ যখন বিয়ে হলো তখনই ইন্টারে উঠলেন এবং তারপর 1 বছর পরে আপনার সন্তান হলো। তো নতুন সংসার, সন্তান, পড়াশোনা করে কিভাবে 4.80 পেলেন? যখন আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিচ্ছিল যে হ্যাঁ তুমি পড়ো। তো আসলে নতুন জায়গায়, আমার গ্রামের মধ্যে বিয়ে হয়েছিল, সেখানে আমার বেশি দিন থাকা হয়নি, কারণ কলেজে ক্লাস করতে হবে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমি ভর্তি হয়েছিলাম। তো সেখানে আমার যেহেতু ক্লাস করতে হবে, ক্লাসে প্রেজেন্ট না থাকলে তো সেভাবে অ্যালাউ করবে না। আমি আমার হাজব্যান্ডকে বলি, সে বলে তাহলে তুমি তোমার মাদের বাসায় গিয়ে থাকো, সেখান থেকে পড়াশোনা করো। আর আমার বেবিটাও তখন 1 বছরের মধ্যেই হয়ে যায়। আমি বাচ্চা নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার মনে আছে। আর ইন্টারমিডিয়েটের পরপরই 1 মাসের পরেই আমার বাচ্চাটা হয়। তো আমি বাচ্চা পেটে নিয়েই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছি, মহিলা কলেজে সিট পড়েছিল, রিক্সার চাকা আমার পেটে উঠে গিয়েছিল, আমার ব্লিডিং হচ্ছে, সবাই বলছে পরীক্ষা দিতে হবে না, বাসায় চলে আসো, পরীক্ষা দিতে হবে না। আমার হাজবেন্ডকে ফোন দিই, আমার সাথে কেউ ছিল না, আমি একাই গেছি পরীক্ষা দিতে, ফোন ছিল। তো ফোনটা আমি ফোন দিয়ে বললাম, তখন তো বাটন ফোন ছিল, তো আমি বললাম যে এরকম অ্যাক্সিডেন্ট করেছি, ব্লিডিং হচ্ছে, আমি কি করব। আমার হাজবেন্ড বলল যে তুমি পরীক্ষা দিও না, তুমি চলে আসো। তো আমি বললাম না, আমি পরীক্ষা দিব। সেদিন আমার ইংলিশ পরীক্ষা ছিল, ফার্স্ট পেপার। আমি অফিস রুমে জানালাম, ম্যাম ছিলেন ওখানকার, তো ম্যাম আমাকে বলছেন যে তুমি এই রুমে বসে পরীক্ষাটা দাও। আচ্ছা।
তো আমি ওখানে পরীক্ষা দিচ্ছি, আমার ব্লিডিং হচ্ছে, তারপরেও আমি পরীক্ষা লিখে শেষ করে তারপরে ততক্ষণে আমার হাজবেন্ড আসলো, বাসার লোকজন আসলো, তারা আমাকে মেডিকেলে নিয়ে যায়। এবং একদিন পরীক্ষার পরে ছুটি ছিল, সেই গ্যাপে আমি মানে ওই দিনই ট্রিটমেন্ট হয়, ডক্টর বলছে একটু চাপ লেগেছে তাই ব্লিডিং হচ্ছে, বাচ্চার কোনো সমস্যা হয়নি। তারপরে একদিন পরে তো আবার সেকেন্ড পেপার পরীক্ষা দিই ইংলিশ। তো সবাই বলছিল যে, আর অনেক কাঁপছিলাম যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও একটু কেটে গিয়েছিল, তাহলে সবাই বলছে যে না পাস হবে না। আচ্ছা, তো ইন্টারমিডিয়েটটা পাস হয়েছে। শুধু পাসই করেননি, আপনি 4.80 পেয়েছেন, এটা অনেক দারুণ একটা স্কোর। রেজাল্টের পরপরই রেজাল্ট হয়েছে, খুব টেনশনে ছিলাম, তার 1 মাসের মধ্যেই বাচ্চা হয়ে গেছে। ঠিক এই জায়গাতে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে জীবনে এত চড়াই উতরাই, তারপরেও না আপনি পড়াশোনায় এত ভালো রেজাল্ট করছিলেন এবং পড়াশোনার প্রতি আপনার এত আগ্রহ, এটা আসলে কি কারণে হচ্ছিল? মনে কি কোনো জেদ ছিল? জেদ ছিল আমার, যে আমার মনে হচ্ছিল কি যে এই অভাবের মধ্যে কতদিন থাকবো, এই অভাব থাকা ভালো, কিন্তু এত না যে একবেলা খাবো দুবেলা খাইতে পারবো না। কিংবা হচ্ছে আমার বন্ধু বান্ধবীরা যেমন স্কুল লাইফে খাতা আমার ছিল না দেখে এক টিচার আমাকে হাতে মেরেছিলেন, মানে বেতে, তখন তো বেত ইউজ করতো, এখন তো স্কুলে ইউজ করতে দেয় না, কিন্তু সেই সময়ে হাতে আমার এই হাতে এত জোরে জোরে মেরেছিলেন। আমি বারবারই স্যারকে বলছি যে আমি খাতা কিনতে পারি নাই, হোমওয়ার্কের খাতা 2-3 সেট করে খাতা থাকা লাগবে, আমি কিনতে পারি নাই, কিনে করব। তারপরেও উনি আমাকে মেরেছিলেন। তো এইগুলো অবস্থা এবং পাড়ার আমার গ্রামের যে অবস্থা, সেখান থেকে মনে হচ্ছিল যে না আমাকে পড়তে হবে, আসলে পড়াশোনার মধ্যে কি আছে দেখি তো, পড়াশোনাটাই করে একসময় একটা জায়গায় আমি যেতে পারি কিনা। আর যেহেতু ফ্যামিলির ইচ্ছা, কিন্তু আর্থিক অবস্থা ভালো না, তাহলে পড়ি। তো আশা করি মানে সেই একটা জেদ আমার মধ্যে ছিল যে কেন আমি এই সব সময় অভাব, এটা নাই সেটা নাই, এর মধ্যে কি আমি এগিয়ে যেতে পারবো না, দেখি চেষ্টা করি। তো সেখান থেকে জেদটা আসলে একটু বেশি ছিল। আমি একটা জিনিস একটু জানতে চাইবো যে যেটা হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে স্কুল কলেজগুলোতে প্রাইভেট পড়তে হয় ইংলিশের জন্য অথবা গণিতের জন্য। আপনার বেলায় কি আপনি এই সুযোগগুলো পেয়েছিলেন? মানে স্কুলের পাশাপাশি পেয়েছিলাম বলতে, স্কুল লাইফে হচ্ছে যখন পড়তে বলি মাকে যে মা সামনে তো আমার এসএসসি পরীক্ষা, তাহলে আমাকে প্রাইভেট পড়তে হবে, পড়বি ঠিক আছে, তুমি একটু চলো টিচারের কাছে কথা বলো। তো ওই সময় কিন্তু 500 টাকাও অনেক বেশি ছিল। মা যখন টিচাররা 500 টাকা করে নিত একটা সাবজেক্টে, তো মা যখন কথা বলে, টিচার বলে যে ঠিক আছে সুমিত তো মেধা ভালো পড়ে, তাহলে সুমিত 300 টাকা দিয়েন। মানে টিচারও একটু কনসিডার করেছিল। বাহ, দারুণ। কলেজ জীবনের গল্প আমরা শুনছিলাম, আপনার স্বামী সম্পর্কে একটু শুনতে চাই, যে সেই মানুষটা আপনার জীবনে এখনো পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, তখনও দিয়েছেন, পড়াশোনায় কখনো না করেননি, তিনি কি করতেন বা তার সম্পর্কে একটু শুনতে চাই। আমার হাজবেন্ড হচ্ছে জব করতো, গভর্নমেন্ট জব করতো, আর যখন আমার বিয়ে হয় তখন সে প্রাইভেট কোম্পানিতে একটা জব করতো। এখন সে তখন হচ্ছে পরে বিয়ের পর আমার প্রথম বেবি হওয়ার পরে সে একটা গভর্নমেন্ট সেক্টরে জব করতো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা। বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো, থাকতো সেগুলোতেই, আর আমি থাকতাম এই যে কয়েকদারা খ্রিস্টান পাড়ায়, এখানে শুরু থেকে শেষ। আপনার এইচএসসি বিয়ের পরে এবং একই সাথে আপনার গ্র্যাজুয়েশনও বিয়ের পরে সমাজবিজ্ঞান নিয়ে আপনি পড়লেন, তাই তো? হ্যাঁ। এই যে এত বিষয়বস্তু থাকতে সমাজবিজ্ঞানকে কিভাবে বাছাই করলেন, কেন? সমাজবিজ্ঞান আসলে আমার অনার্স পড়া হয়নি, আমি ডিগ্রি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তো অনার্স পড়া হয়নি এই জন্য যে আমার বাচ্চাটা হয়, তখন কিন্তু অনার্স ভর্তি হলে কন্টিনিউ ক্লাস করতে হবে, বাচ্চাকে সময় দিব না, এবং দীর্ঘ একটা টাইম, 4 থেকে 5 বছর। হ্যাঁ, দীর্ঘ একটা টাইম। তার মধ্যে আবার বাচ্চার বিভিন্ন সময়ে সমস্যা হতো, ছোট বাচ্চা, তার জ্বর আসতো, বিভিন্ন মানে সংসারের বিভিন্ন ঝামেলা তখন ঘাড়ে চলে আসে। তো হাজবেন্ড যেহেতু বাইরে থাকে, তাহলে আমাকে সব বাজার থেকে শুরু করে সব কাজ করতে হতো। তো এখন এই বাচ্চাকে রেখে আমি কিভাবে ক্লাস করব? তো সিদ্ধান্ত নিলাম না, আমি ডিগ্রিতে ভর্তি হই এবং সেখান থেকে আমি পড়াশোনা করি, যদি আমি এখান থেকেই ভালো রেজাল্ট করি তাহলে আমি উঠে আসতে পারবো। তো এভাবেই আসলে হয়েছে পড়াশোনাটা। আর ডিগ্রি যখন আমি ফাইনাল ইয়ার ছিলাম তখন আমার আবার সেকেন্ড বেবিটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আপনার ডিগ্রি কত বছরের ছিল কোর্স?
ওটা ছিল 3 বছরের। 3 বছরের, আচ্ছা আচ্ছা। পাস কোর্স যেটাকে আমরা বলে হ্যাঁ, থাকি। পাস কোর্স। পরীক্ষার পরপরই, ফাইনাল পরীক্ষার Second আগে class কি আসছিল আপনি এটাতেও। কনসিভ করা ছিলেন নাকি তারপর পরই? পরীক্ষার ঠিক প্রথম বেবি হওয়ার পরে 2.5 বছরের মধ্যেই আরেকটা বেবি আমার চলে আসে। আচ্ছা। এই জন্য বাচ্চা নিয়ে তখন আমাকে ডিগ্রি পরীক্ষা দিতে হয়। ইন্টারমিডিয়েটের বেলাও তাই, তাই ডিগ্রির হচ্ছে, বেলাও ডিগ্রিতেও তাই। তাই আপনার হচ্ছে। ডিগ্রি রেজাল্টটা তো তাহলে শুনতে ইচ্ছে হ্যাঁ, করছে। সেকেন্ড ক্লাস পেয়েছি ওখানে, সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন, চমৎকার। আচ্ছা, দারুণ। ডিগ্রির পরে যেটা আসে পরবর্তী হায়ার স্টাডিজ, সেক্ষেত্রে হ্যাঁ মাস্টার্সে আপনি কি করলেন? পলিটিক্যাল সায়েন্স নিয়ে করলাম। আচ্ছা, কোথা থেকে? এটাও রাজশাহী কলেজ থেকে। আচ্ছা, সেই জার্নিটা একটু শুনি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে তখন দ্বিতীয় বেবি, দুইটা বাচ্চা নিয়ে পড়াশোনা করা 1 বছরের কোর্স। তাহলে এটাতেও ফার্স্ট ক্লাস আসছে, ভালো রেজাল্ট হয়েছে। ভাবলাম মাস্টার্সের পরে আর পড়াশোনা করব না। যখন আমি মাস্টার্স পরীক্ষা দিই তার কয়েক মাস আগে যখন আমার বাচ্চাটাকে ভর্তি করা স্কুলে, সেই কিন্ডারগার্ডেনে আমি নিজেও জব করি। আচ্ছা। তো বাচ্চাকে ভর্তি করতে নিয়ে গেছি, সেখানে একটা নিয়োগ দিয়েছিল। তো আমার মনে হচ্ছিল যে এই নিয়োগে আবেদন করি, দেখি হয় কিনা। মানে পড়াশোনার পাশাপাশি বাচ্চার সামনে যদি আমি এটা করতে পারি, নিজের একটা মানে পড়াশোনার এটা ঠিক থাকবে। তো আমার হাজবেন্ডকে বলি, সে বলে যে ঠিক আছে তুমি দাও, ও কখনো বাধা দেয় নাই কোনো কাজে। ঠিক আছে তুমি দাও, তুমি যদি পারো সামাল দিতে পারো করো। আচ্ছা। তো আমি আবেদন দিই, পরীক্ষা এলাও হই এবং সেই কিন্ডারগার্ডেনে আমি জব করি। আচ্ছা, বাচ্চাকেও মানে নিয়ে যাই, আমার নিজেরও কাজ হয় সেখানে। তাই না? সত্যি তাই। জারিন, একটা বিষয় খেয়াল করো যে উনি যতবারই বলছেন যে হাজবেন্ডকে আমি এটা বলতে যাচ্ছি, হাজবেন্ড প্রতিটা বিষয়ে তাকে সাপোর্ট করছে। এটার একটা কারণ কিন্তু সে তার আস্থাটা তৈরি করতে পেরেছিল। দারুণ বললে, এটা অনেক বড় একটা বিষয়। না, আমাকে কখনো বাধা দেয় নাই কোনো কাজে। এবং অনেক সময় বলা যায় যে পড়াশোনার খরচ নিয়ে অনেকে ঝামেলা করে থাকে, আপনার ক্ষেত্রেও সেটা হয়নি? না, খরচ নিয়ে কোনো ঝামেলা হয়নি। বিয়ের পর থেকে টোটালি আমার বাবা মা কোনো খরচ দেয় না, মানে দেয় না বলতে যেটা হয়ে যায় আগেও তো দিতে পারতো না। তো আমার হাজবেন্ডই সব খরচ দিয়েছে এবং মাস্টার্স পর্যন্ত সে সব খরচ আমার দিয়েছে। তারপরে আমি যখন কিন্ডারগার্ডেনে তো সেরকম স্যালারি ছিল না, যতটুকু ছিল আমি তখন টিচার্স ট্রেনিং কলেজে বিএড ভর্তি হই। বিএডটা আমার ফার্স্ট ক্লাস আসছে এখানেও। বিএড কমপ্লিট করার পরে এমবিএ রিসেন্ট করেছি। চাকরি জীবনে যেটা হয় যে প্রথম দিনটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হয়, যে প্রথম দিনে অনেক রকমের উৎসাহ, আবার বলবো ভয়, শঙ্কা সবকিছুই থাকে। আপনার কোনো স্মৃতি মনে পড়ে প্রথম দিনের চাকরি জীবনের? প্রথম দিনে যেদিন প্রিন্সিপাল সেখানে আমার ভাইবা নেন, তো সেগুলো জিজ্ঞেস করলেন, আমার জাতিগোষ্ঠী মানে আমার নাম মুর্মু কেন হলো, এগুলো জিজ্ঞেস করছেন। এটা আমার বাবার পদবি, সেখান থেকে আমার পদবি। তো ঠিক আছে, আপনাকে নেওয়া যাবে, আপনি আগামী দিন থেকে আসবেন। পরের দিন তো কলিগদের সাথে সবার সাথে পরিচয় ছিল। আর আমাদের মধ্যে হয় কি যে কথা বলতে আমাদের তো ভাষা আলাদা, বাংলাটা বলতে একটু সময় লাগে, যেহেতু আমাদের ওই গোত্রের মধ্যে আমাদের ভাষাটাই বেশি ব্যবহার করা হয়। তাহলে অনেক সময় হয় যে কথা বলতে ভয় পাওয়া কিংবা বাংলাটা বলতে পারবো কিনা, এগুলো যখন ফার্স্ট স্কুলে আমি ভর্তি হই তখনও ছিল। তো হয়ে গেছে, মানে দেখে দেখে শেখা হয়ে গেছে বাংলাগুলো। আপনাকে দেখে বা আপনার সঙ্গে কথা বলে এখন আসলে বোঝার কোনো উপায় নেই যে একটা সময় শঙ্কায় ছিল। কিন্তু আমাদের ভাষা দিয়েই বলি, ফোনেও আমাদের ভাষা, অল টাইম ভাষায়, বাইরে বের হলে বাংলা। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষা কি? আমাদের এটা মাহালি ভাষা। আচ্ছা, আঞ্চলিক ভাষা হয়তোবা না, এটা হয়তোবা গোত্রগত যে ভাষা। হ্যাঁ হ্যাঁ, মাহালি ভাষা। বাংলার সাথে এটার পার্থক্যটা কেমন? অনেক পার্থক্য, বাংলার জায়গায় এটা এখানে। সত্যি আঞ্চলিক ভাষাগুলো চমৎকার সুন্দর হয় এবং যেহেতু আপনার গোত্রের ভাষা, এটা আপনার মাতৃভাষায় আমি বলবো। আমাদের মাতৃভাষা অনেক সুন্দর, প্রত্যেকটা মাতৃভাষায় আসলে আলাদা আলাদা একটা সৌন্দর্য বহন করে। ম্যাম, ব্যাংকে চাকরি পেয়েছিলেন একটা সময়? হ্যাঁ, কিন্ডারগার্ডেনে থাকতেই আমি ব্যাংকে জব পাই 2020-21 এর মধ্যেই। তো আমি ব্যাংকে চাকরি পেয়ে যখন আমি ব্যাংকে চাকরি করি, আমি কিন্তু একটা অস্থিরতার মধ্যে ছিলাম, কোনো কিছু মানে ঠিক করতে পারছিলাম না। যখন কিন্ডারগার্ডেনে জব করছিলাম তো আমার মনে হচ্ছিল এখানে জব করে কি আমার শেষ, এখানেই কি আমার শেষ। আমার তো আসলে আমার যখন বাইরে থেকে ভেতরে যাই আমার এলাকার মধ্যে
গ্রামের মধ্যে, সেখানে দেখি যে এই যে মানে অনেক বাচ্চা না পড়ে থাকছে, মানে তারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত, খাওয়া থেকে বঞ্চিত। আমাদের নারীরা হয় কি কৃষক, মানে তারাও কৃষি কাজ করে মাঠে, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে। তাহলে এরা কি সারা জীবনই এভাবেই কাজ করে যাবে? আমাদের মানে জাতিগোষ্ঠী কি এভাবেই থাকবে? তো কিন্ডারগার্টেনে যখনই জব করছিলাম তখন থেকেই আমার কিন্তু মাথায় ছিল যে আমাকে কিছু একটা করতে হবে এদের জন্য, মানে আমার নিজের জন্য। মানে আমি সেখানে তৃপ্তি পাচ্ছিলাম না কিন্ডারগার্টেনে জব করেও। ব্যাংকে যখন পেলাম তখনও আমি মানে মোটেও শান্তি পাচ্ছিলাম না। যাচ্ছিলাম আসছিলাম, হ্যাঁ, বাসায় এসে অনেক সময় হয় মানে আমাদের বাসাগুলো কাছাকাছি, তো আমার এক মামা কিংবা মামি আসলো, খান মানে আসে বলবে কি যে আমার বাচ্চার ফিস দিতে পারছি না, কিংবা আরেকজন পাড়ার পরিচিত সে এসে বলবে আমার বাচ্চার এটা দিতে পারছি না, সুমি তোমার কাছে থাকবে, আছে কি 500 টাকা, আছে কি 100 টাকা। মানে এগুলো হয়ে থাকে আমাদের ওই ভিতরে, কারণ তারা তো সেভাবে বাইরে কারো থেকে নিতে পারবে না। তাহলে এগুলো থেকে আমি যতটুকু তখনও পেরেছি আমি হেল্প করেছি, না করার না। কিংবা এই যে বড়দিন, ইস্টার সানডে কেউ যদি জামা না কিনতে চায় সেগুলো আমি কিনে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার মনে হলো যে না, ব্যাংকে জব করে আমার কিছু আর হবে না, আমাকে কিছু করতে হবে, আমার নিজের জন্য কিছু করতে হবে। আর যেহেতু আমার ফ্যামিলিতেও কেউ বাধা দিচ্ছে না, আর সবচেয়ে বড় হচ্ছে আমি অন্যান্য বোনদের থেকে মনে করি বাবা মার সাপোর্টটা আমি বেশি পেয়েছি, কারণ বাবা মার সাথে ছিলাম। আমার 2 বাচ্চা, আমার ছোট বাচ্চাটাকে রেখে আমি যখন বড় ছেলেটাকে নিয়ে স্কুলে যেতাম, আমার বাবা মা ছোট বাচ্চাটাকে নিয়ে থাকতেন। তো আমার মা অসুস্থ, ডায়াবেটিস, বিভিন্ন রোগ তাকেই করেছে, তার কিডনিতে পাথর হয়েছিল, অপারেশন হয়েছে, তারপরেও কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। বাবা মা কোনোদিন বলে নাই যে সুমি তোমার বিয়ে হয়ে গেছে সব ছাড়ো তো, তুমি এগুলো নিয়ে থাকো, এগুলো বলে না। বাবা মা সত্যি তাই, বাবা মা এবং প্রতিবেশী প্রত্যেকের প্রতি আপনার যে ভালোবাসা এবং তাদের অর্থনৈতিক আর্থসামাজিক যে উন্নয়নের জন্য আপনার প্রচেষ্টা, সেটা সত্যিই চমৎকার। ঠিক কোন জিনিসটা দেখে, এমনকি কোনো ঘটনা আছে যেটা দেখে মনে হয়েছিল যে আপনি নিজে একটা সংস্থা খুলবেন যেটা নারী এবং শিশুদের জন্য কাজ করবে, এবং যেটা আপনি করেছেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আসলে আমাদের ওখানে তো সবাই অশিক্ষিত, তো আমাদের সমাজে নেশাটাও চলে, মানে বিভিন্ন ধরনের মদ্যপান চলে। তারপরে হচ্ছে সেখানে যেহেতু পড়াশোনা জানে না, মাঠে কাজ করে নিয়ে এসে স্বামীরা হয় নেশা খেয়ে তাদের টাকাটা শেষ করলো, মহিলারা তাদের টাকা দিয়ে চাউল কিনলো, বাচ্চার পড়ার খরচ দিল, কিন্তু কিছুই হচ্ছে না, তার নিজের জন্য কিছুই থাকছে না। তো সেখান থেকে আমার মানে পাড়ার সবার সাথেই প্রায় কথা হয়, সবার প্রায় বাড়ি বাড়ি যেতাম, দেখতাম, কিংবা তারাও আমার কাছে আসতো, যখন বলতো আমার স্বামী আমাকে মেরেছে, দেখো আমি সারাদিন কাজ করি তারপরেও মেরেছে, আমি এই টাকা থেকে, এই 300 টাকা থেকে বাচ্চার খরচ দেব না চাউল কিনবো, স্বামী তো তার টাকা এভাবে উড়িয়ে দিচ্ছে। আর যে বাঁশের কাজগুলো আমরা করি সেটা বিক্রি করেও কিন্তু হচ্ছে বেশি টাকা আসে না, তাহলে কিভাবে সংসার চালাবে? তো এগুলো বেশিরভাগই মেয়েদের কাছে, নারীদের কাছ থেকে এই গল্পগুলো শোনা যায়, গল্প না, তাদের জীবনের যে মানে কষ্টের কথাগুলো শেয়ার করতো। তখন আমার আসলে সেই জিনিসগুলো খুব দাগ কাটে, যে আমি যদি এদের জন্য কিছু করতে পারি হয়তোবা এরা স্বাবলম্বী হতে পারে। আর যেহেতু মাঠে কাজ করে রোদে পুড়ে বাচ্চা রেখে সকালে যায়, এসে রাত্রে আসে, মানুষের কাজ করে, আমি যদি আমার এখানেই বসে তারা কিছু করে, তাহলে তাদের বাচ্চাদেরকেও দেখতে পারছে, তাদেরকে সময় দিতে পারছে, সেই সাথে পরিবারেও কাজ করতে পারছে। এই চিন্তা থেকেই আমার নারী ও শিশু কল্যাণ সংস্থা গঠন করা হয় 2022 সালে, এবং এটা করা হয় কি আমার বার্থডের দিনে। তো এটা নভেম্বরের 28 তারিখে আমার জন্মদিন। তো সেদিন আমি প্রত্যেক জন্মদিনেই আমি 20 থেকে 30টা নারীদের কিছু না কিছু দিই। এটা আমার ভীষণ সুন্দর, তাই না? বিয়ের পর থেকে এটা আমি করি, এবং আমার প্রথম ছেলেটা হয় যখন, তখনও আমি যাদের একেবারে কাপড় নেই আমার এলাকায় তাদেরকে কিনে দিই। এটা আমার ওই যে তখন থেকেই একটা বললাম যে নাড়া দিচ্ছিল, তো এখান থেকেই আমার করা। জন্মদিনে যখন আমি তাদের দিই, তো এটা আমাকে অনেকেই বলতো যে তুমি তো এগুলো কাজ করছোই, তাহলে একটা সংস্থা করলে হয়তোবা এই কাজগুলো আরো গুছিয়ে করা যাবে।
আর আমিও নিজে চিন্তা করছিলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে বাচ্চাদের জন্য, কারণ তাদের ফিস দিতে তাদের বাবা মা পারে না। তাহলে আমি এমন একটা স্কুল করব যেখানে তাদের কোনো টাকা লাগবে না, তাদের বাবা মা শুধুমাত্র বাচ্চাদেরকে পাঠাবে, ব্যাগ থেকে শুরু করে বই থেকে শুরু করে খাতা সব আমি দিব, কিন্তু আমার কাছে বাচ্চা পাঠাতে হবে। প্রথমে আমি পড়াচ্ছিলাম একাই, তখন ছিল মাত্র 15-20টা স্টুডেন্ট। এখন বেশি হয়ে গেছে, 2টা শাখা হয়েছে, 4টা টিচার রয়েছে। এখন কতজনের মতো স্টুডেন্ট? এখন আছে 200 খানিক, 190 এরকম আছে, 2টা শাখা থেকে 200। তো আসলে সেই জায়গা থেকেই প্রত্যেকটা বাচ্চাকে আমি হয়তো স্টাইপিন দিতে পারিনি। স্টাইপিন মানে হচ্ছে তাদেরকে আমি বেশি না যে 5,000 10,000 টাকা দেব, এই সামর্থ্য আমার হয়নি। আমি তাদেরকে, যাদের পরিবারে হয়তো বলবে যে ম্যাম কিংবা দিদি আমাদের বাসায় এটা নাই ওটা নাই, তো সেইগুলো বাচ্চা খুঁজে বের করে সেখান থেকে 10টা কিংবা 20টা বাচ্চাকে 1,000-এর উপরে কিছু হয় খামের মধ্যে টাকা দিয়ে নিয়ে যায়, যে এটা তোমার মাকে কিংবা বাবাকে দিবা। চমৎকার। কারণ তাদের বই খাতা তো সব আমরা দিচ্ছি, তাদের ড্রেস আপ সব আমরা দিচ্ছি, কোনো বেতন লাগছে না তাদের, তা কলম থেকে শুরু করে সব আমরাই দিচ্ছি। শুধুমাত্র আসবে, পড়বে, যাবে। এটা কি একদমই ব্যক্তিগত উদ্যোগ থেকে করছেন? এটা ব্যক্তিগত উদ্যোগ থেকে। আচ্ছা, ব্যক্তিগত উদ্যোগ থেকে যখন মানুষ কোনো কাজ করে তখন কিন্তু এককভাবে অনেক কিছু করা যায়, কিন্তু যখন বিষয় আসে সংস্থার, তখন আসলে একটা টিম ওয়ার্ক দরকার হয়, একটা গ্রুপ দরকার হয়। এই যে নারী ও শিশু কল্যাণ সংস্থা আপনি গঠন করলেন, কতজন মিলে এই সংস্থাটা আপনারা গঠন করলেন? নারী ও শিশু কল্যাণ সংস্থা করেছি আমার নিজ উদ্যোগেই। পরে আমি যখন দেখছি যে আমার কার্যক্রমগুলো মানে বৃদ্ধি পাচ্ছে, আমি সেভাবে সব দিকে সামাল দিতে পারছি না, নারীদেরকে বসিয়ে নকশি কাঁথা সেলাই, আবার এদিকে স্কুলের বাচ্চা, তাহলে আমি তো সেভাবে সময় পাচ্ছি না। সেখান থেকে 7 জন আমার এলাকার মানে ওই গ্রামেরই 7 জন মহিলাকে নিয়েছি, আমি সহ 7 জন কমিটি নিয়ে এই কাজগুলো আমরা করছি। আচ্ছা, এই যে স্থানীয় নারীদেরকে আপনি সংগঠিত করছেন, এই সংগঠন করাটাও কিন্তু একজন উদ্যোক্তার জীবনের শুরুর দিকে খুবই কঠিন কাজ, কারণ আপনি আসলে একটা সময় যখন সফল হবেন তখন সবাই আপনাকে সাপোর্ট করবে, কিন্তু শুরুতে আপনার উপর আস্থাটা আসলে তারা কিভাবে রাখলো, কি জন্য রাখলো? শুরুতে যখন 22 সালে আমি করি, যারা ছিল এর মধ্যে 2-3 জন বের হয়ে গেছে, থাকবে না, তারা সেবামূলক কাজ করবে না, কিংবা হয়তো মনে করেছে সুমি মনে হয় বাইরে থেকে কোথাও ফান্ড পাচ্ছে, আমাদেরকে শেয়ার করছে না। আসলে আমি আজ অবধি কোনো কিছু পাইনি, আমি নিজ উদ্যোগেই এগুলো কাজ করছি। তো এখান থেকে যখন প্রথমে আমরা 7 জন কমিটি নিয়ে শুরু করি, 2 থেকে 3 জন বের হয়ে গেছে। আবার নতুনভাবে কাউকে বলে, যারা কার্যক্রম দেখেছে তারা এমনি বলে যে সুমি আমি তোমার সাথে কাজ করতে চাই। তো সেই জায়গা থেকে এখন 7 জন আছি। আর আমার জায়গা থেকে আমি এটা বলতে চাই, যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, কোনো সেবামূলক কাজ করতে যাবেন, আমার কিন্তু ডানে বামে কিংবা হচ্ছে আমার হাতে তেমন আর্থিক অবস্থা, মানে আমার হাজবেন্ড যা দেয় সেটা থেকেই। তো আমি মাঝখানে কিছু জব করেছিলাম, আহামরি সেখান থেকেও বেশি কোনো টাকা পাই নাই যে আমি এত মানে কাজ করব। তো আমি চিন্তা করি, এখনো আমি চিন্তা করি যে আমি এই বাচ্চাদেরকে 20টা বাচ্চাদেরকে টাকা দিব আগামীকাল, কিংবা বই খাতা দিব, এই টাকাটা কোথা থেকে পাবো? আমার টাকা তো নাই, আমি কোথা থেকে পাবো? এই নারীদেরকে যে নকশি কাঁথা সেলাই করছি, যে টাকা আসছে সেখানে কাপড় সুতা এগুলো কিনতেই তো আমার টাকা চলে যাচ্ছে, তারা জাস্ট সেলাই করছে, মজুরি পাচ্ছে, এই টাকাগুলো আমি কোথা থেকে পাবো? তাদেরকে কোথা থেকে চালাবো? কিংবা যারা স্কুলে পড়াচ্ছে তাদের স্যালারি দেব কোথা থেকে? তো আমি ফার্স্ট যখন বাচ্চাদেরকে আমি স্টাইপেন্ড দিই 30টা বাচ্চাকে, তো তখন আমি কোনো কিছুই চিন্তা করি নাই, আমি আমার মতো করে বাজারে গেছি। বাজারে গিয়ে আমি কিনবো হচ্ছে, আমার কাছে আছে 2000 টাকা, আমি তাদের জন্য খাতা কলম কিনবো। তো আমি নিজেও জানি না আমার কাছে টাকা কিভাবে হলো, কিভাবে আমি কিনলাম, 5000 টাকার বাজার করলাম, এতগুলো বাচ্চাকে আমি বই খাতা দিতে পেরেছি। তো আসলে আমার মনে হয় কি, যে মনে যদি ইচ্ছা থাকে এবং সৎ চিন্তাটা থাকে যে না আমি এই কাজটা করব, আমার কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই সেই জায়গাগুলোতে এক এক করে চলে আসছে, সাহায্য করে দিয়েছেন। আমি জানি না, আমি বের হয়েছি 2000 টাকা দিয়ে। আমার এক ফ্রেন্ড, মানে যেহেতু পড়াশোনা করেছি, বন্ধু বান্ধবী তো আছেই, সে আমাকে বলছে কোথায় যাচ্ছিস? বাজারে। কেন? ওই স্কুল করেছি না, সেখানে বাচ্চাদেরকে বই খাতা নাই, তারা বারবারই বলছে দিদি খাতা নাই, কিসে লিখবো? তো আমি আসছি, দেখি কয়টা কিনতে পারছি। তো বলছে শোন আমি তোকে 3000 টাকা দিই। তা আমি বললাম যে কেন, তুই দিবি কেন? বলছে আমার খুব ইচ্ছে হয়েছে তোকে মানে হেল্প করার। তা না আমি নিব না, না আমি তোকে দিই।
তো এই যে 3000 টাকাটা আসলো আর 2000, 5000 টাকা আমার হয়ে গেল, তাদের জন্য, সব বাচ্চাদের জন্য কিনা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি পরপর প্রত্যেকটা জায়গা পার করে আসছি। দারুণ, চমৎকার। সত্যি মানে উৎসাহিত হওয়ার মতো অনেক গল্প আপনার কাছে আছে এবং আপনি প্রাচীন ঐতিহ্য বা অতীতের গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছেন নকশি কাঁথার মাধ্যমে। নকশি কাঁথায় যেটা হয়, এক একটি নকশার এক এক রকম গল্প থাকে। আপনার জীবনেও রয়েছে অনেক গল্প, এই গল্পগুলো আমরা শুনছি এবং ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি। নকশি কাঁথাকে পুনরুজ্জীবিত করলেন যে আপনি, এটার পিছনে কোন ভাবনা ছিল? কারণ অনেক কিছুই তো করতে পারতেন, আরো অনেক বিষয় নিয়ে কাজ করতে পারতেন। কাজ করা হয়, আপনার সংস্থার প্রথম কাজই ছিল কি নকশি কাঁথা নিয়ে। তারপরে স্কুল করলেন? স্কুল আমি হচ্ছে 2022 সালে প্রথমে সংস্থা করি। নারীদের এই দুঃখ কষ্ট এবং বাচ্চা দুইটাই কিন্তু আমাকে টানে খুবই। তো যখন আমি দেখলাম যে এই মারা যখন এখানে বসে কাজ করবে এবং আমার স্কুলে যে পড়াগুলো হচ্ছে তার কাছাকাছি, তাহলে আমি তাদেরকে আমি বলতে পারছি তোমার বাচ্চাটাকে এটা একটু দেখাও। যদিও বা তারা পড়াশোনা জানে না, কিন্তু মা যদি পাশে বসে থাকে তাহলে সে বাচ্চাটা কিন্তু অবশ্যই লিখবে কিংবা তার মাকে দেখাবে যে মা দেখো আমি এটা কিন্তু লিখতে পেরেছি। মা যদি সারাদিনই বাড়িতে না থাকে কিংবা বাবা না থাকে, সে বাচ্চা কিন্তু কোনোদিন সেখানে পড়তে বসবে না। তো সেই জায়গা থেকে মনে হলো যে নারীদেরকে কাছাকাছি যদি রাখি তাহলে আমার জাতিগোষ্ঠী অন্তত পক্ষে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে। দারুণ, অনেক সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা, অনেক প্ল্যানিং করে আপনি এগিয়েছেন। একটু শুরুর গল্পটা জানতে চাই যে প্রথম দিকে নকশি কাঁথা সেলাইয়ের জন্য সবাইকে কিভাবে রাজি করালেন, কারণ তারা তো মাঠে কাজে অভ্যস্ত ছিল, এটা অভ্যস্ত ছিল না। প্রথম কতটা খাতা সেলাই করতে পেরেছিলেন, কোথায় বিক্রি করলেন, সেই জিনিসগুলো শুনতে চাই। প্রথম যখন আমি তাদেরকে ডাকি, তো পাড়ার সবাইকেই ডাকা হয়েছিল আমার বাসায় যে তোমাদের সাথে কথা আছে আমাকে কখন সময় দেবা, গিয়ে গিয়ে বলে আসছি। তো তখন তারা বলেছে ঠিক আছে সন্ধ্যায় 8টায় 7টায় এরকম টাইম দিত। আসতো, সবাই আসতো না, যারা আসতো আমি বলছি যে দেখো তোমাদের নিয়ে আমি নকশি কাঁথা করতে চাই, সেলাইগুলো খুব কঠিন না। আমি নিজে ইভেন আমি এখানে একটা কথা বলতে চাই, আমি কোনো সেলাই পারতাম না, কোনো সেলাই আমি পারতাম না। আমার বাকি 3 বোনই খুব সুন্দর সেলাই করতো। প্রায় হয় না বাসায় বসে জামার উপরে এরকম হয় যে করে নি, এই ডিজাইনটা ভালো লাগছে একটু দেখি। তো সেই সময় তো ইউটিউব কিংবা এই ফেসবুকের এত ছিল না। অন্য মানুষ পরে যাচ্ছে, তার দেখে মনে হলো এটা সেলাই করি। আমার বড় বোন, আমার ছোট বোন, তারপর বড় বোনের পরেরটা যে আছে, 3 জনই খুবই ভালো সেলাই করতো। আর আমি যদি কিছু ছিঁড়েও যেত, দিদি একটু সেলাই করে দে না, তো আমার বোনরা বলতো কেন তুই সুচ ধরতে জানিস না, তুই সেলাই করতে পারিস না, না দিদি একটু করে দে না, একটু করে দে, মানে এভাবে রিকোয়েস্ট করতাম। 3 জনই হাসাহাসি করতো যে তুই তো সেলাই পারিস না। তো হাসাহাসি মানে আমাকে হয়তো তারা একটু মজার ছলেও নিত বিভিন্ন সময়। তো আমার বড় বোনকে একটা কি বলবো বালিশের কাভারে এত সুন্দর করে আর্ট করে সেলাই করেছে, আমি বলছি দিদি এটা আমাকে একটু করে দে না, আমার এখন সময় নাই। তো কয়েক মাস আমাকে এরকম ঘোরানোর পরে আমার কিন্তু মনের মধ্যে একটা, আমি এমন একটা মেয়ে যে যেটা আমার জেদ উঠবে সেটা কিন্তু আমি করে ফেলি। চমৎকার, মানে এই ধরনের জেদ থেকে আসলে ভালো কিছু হোক এটা আমরাও চাই। তার পরের গল্পটা শুনতে চাই। নিজেকে নকশি কাঁথা এর মধ্যে আসলে সীমাবদ্ধ না রেখে আপনি ছড়িয়ে দিয়েছেন আরো বিভিন্ন ক্ষেত্রে, যেমন সবজি চাষ, পশুপালন, অনেক ক্ষেত্রে। একটু গল্পটা আপনার মুখ থেকেই শুনি। আমার এখানে 111 জন নারী কাজ করে, সেলাই করে। তো এরা যখন সেলাই করে, সেলাইয়ের পাশাপাশি আমি তাদেরকে আবার, তারা বলে যে আজকে যে টাকা পেলাম বাজার করব, না হচ্ছে বাচ্চার বিভিন্ন দুধ, একজনের 2টা 3টা করে বাচ্চা থাকে, সংসারের খরচ দিব। এই জায়গা থেকেই আমি তাদেরকে বললাম আমাদের তো কিছু কিছু জায়গা রয়েছে, তো এই জায়গাগুলোতে আমরা কেন সবজি চাষ করতে পারবো না? তাহলে আমি তাদেরকে সবজির বীজ আমি তোমাদেরকে দিব, তোমরা লাগাবা। সাথে আমিও লাগিয়েছি, বিভিন্ন গাছও লাগিয়েছি। কবরস্থানেও, আমাদের ওখানে কবরস্থান রয়েছে, সেখানেও গাছ লাগানো আছে। সেই সাথে প্রত্যেকটা বাসায় আমি পুঁই, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, কদু যেগুলো বলে, এইগুলো সবজি আমি তাদেরকে বীজ দিয়েছি। এবং সেখান থেকে যখন হচ্ছে, তাদের তো সেভাবে প্রতিদিন বাজারে গিয়ে কিনা লাগছে না, সেই সবজি থেকেই তারা কিছু না কিছু বাসায় কাজ চালাচ্ছে। এটা দিয়ে কি তারা বাণিজ্যিকভাবে যারা ওই যে মিষ্টি কুমড়া, কদু যেগুলো বেশি হয়, মানে ওই যে 12 মাসি যেগুলো বীজ পাওয়া যায়, সেগুলো কিনে দেওয়া হয়েছে, তারা করছে তাদের জায়গা থেকে। ইভেন মুরগি দেওয়া হয়েছে, ডিমওয়ালা মুরগি, এই মুরগির ডিম
বিক্রি করেও তারা কিন্তু চলতে পারছে। একবারে আমি সবাইকে দিতে পারি নাই, আমি বারবারই বলছি এত সামর্থ্য আমার নাই। ফার্স্ট টাইম 30 জনকে দিয়েছি, 30 জন এভাবে। ছাগল পালনের ট্রেনিং আমি পশু থেকে নিয়েছিলাম তাদেরকে, তাহলে সেখানে ট্রেনিং করানোর পরে ছাগলও আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, 5টা, আবার 5টা, আবার রিসেন্ট 5টা দিব আমি। আমি একটু জানতে চাই যে এই যে দিচ্ছেন, এই ফান্ডিংটা আসলে কিভাবে হচ্ছে? এই ফান্ডিংটা হচ্ছে এই যে নকশি কাঁথা আমি সেল করি, তাদেরকে মজুরি দিই, ডিজাইন হিসেবে তারা মজুরি পায়। সেই সাথে আমার যে একটু সামান্য যে আর্নটা হচ্ছে সেটা আমি নিজের জন্য রাখছি না, কারণ আমার জন্য আমার হচ্ছে চলছেই। কিন্তু যেটা হচ্ছে এক্সট্রা, ওই যে 2টা ছাগল কিনে দিলাম, 3টা মুরগি কিনে দিলাম, এগুলো কিনতে না বেশি টাকা লাগে না। আসলে ইচ্ছে থাকলে, যেমন আমি প্ল্যান করেছি এই আগামী মাসের মধ্যে আমি 5টা ছাগল কিনবো। 5টা না পারি, আমি 3টা তো পারবো। এই 3টা আরো 3টা মহিলাকে দিলাম, তাহলে তারা সেলাইয়ের পাশাপাশি কিন্তু সেখানেও কাজ করতে পারছে। একদমই প্রান্তিক পর্যায় থেকে আপনার নকশি কাঁথাগুলো বিভিন্ন বিপণিতে এখন উঠছে এবং বেশ প্রশংসিত হচ্ছে। একটু শুনি যে কিভাবে তাদের সাথে যোগাযোগটা হলো। যোগাযোগ এটা কিন্তু খুবই কষ্টের ছিল প্রথম পর্যায়ে, যখন নকশি কাঁথা সেলাই করে আমার দেখতাম যে সবগুলো স্টকের থেকে যাচ্ছে, কারণ আমার পরিচিতি নাই, আমি কাকে দিব জিনিসগুলো। তো আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের আমি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ছবি দিই, আর এই যে প্রকৃতি কালেকশন নামে আমার একটা পেজ আমি খুলি, যে আমার এই জিনিসগুলো আমাকে সেল করতে হবে এবং এটা আমাকে করাই লাগবে। তাছাড়া এদেরকে আমি এত আশা করে সেলাই করাচ্ছি, তাদের যদি পারিশ্রমিক না দিই তাহলে কিভাবে তারা এভাবে থাকবে? পারিশ্রমিকের আশায় তো তারা কাজ করছে। সেই জায়গা থেকে আমি বিভিন্ন বাজারে, রাজশাহীতে সাহেব বাজার, আরডি মার্কেট, এগুলোতে গিয়ে গিয়ে বিভিন্ন কি বলে নারী উদ্যোক্তাদের মেলা হয়, তাদের সাথে পরিচিত হয়ে বিভিন্ন মাধ্যম হয় না, যে আমার এই ফ্রেন্ড ওকে চিনে, ওকে চিনে, কিংবা আমার কেউ পরিচিত এলাকার মানুষ, সুমি এখানে নারী উদ্যোক্তা মেলা হবে, তুমি কয়টা কাঁথা দিতে পারবা, আপনি কত নেবেন বলেন, এভাবে হয়ে যায়, একটা পরিচিতি হয়ে যায়। তো সেই জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর এই কালেকশনে তো অলরেডি পেজে ছবি দেওয়া হয়। শুধু নকশি কাঁথা না, সেই সাথে আবার এখন মেয়েদের বিভিন্ন জিনিসও তোলা হয়েছে। এখানে 2টা কর্মী মেয়ে কাজ করছে, যারা একজন কিন্তু কলেজে পড়ে, সেই টাকা থেকে সে তার পড়াশোনার খরচ চালাচ্ছে। তাহলে আমি আমাদের ওই খ্রিস্টান পাড়ায় একটা ছোট দোকান করি, দোকান নেই, সেই দোকানে এই জিনিসগুলো তুলি এবং প্রকৃতি কালেকশনে তারা প্রতিদিনের আপডেট এইগুলো দেয়, সেখানে অর্ডার আসে। সেই সাথে আমাকে নিজে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে, মানে বাড়ি বাড়ি বিভিন্ন শোরুমে গিয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে ডিজাইন দেখায়। একটা ছোট সিম্পল রুমালের মতো করে নিয়ে, এই ডিজাইনটা নতুন করেছি, এটা একটু দেখেন কেমন লাগছে, যদি পছন্দ হয় তারা অর্ডার দিয়ে দেয়। বিভিন্ন নারী উদ্যোক্তা মেলা যদি শুরু হবে তার 3 মাস আগে থেকে বলে রাখবে যে আপনার ওখান থেকে 300টা কাঁথা নিব, 200টা নিব, যেহেতু মেলায় তো স্টলে তো কাঁথা থাকা লাগবে। কিংবা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মেলা হয়, তখন মেয়েদের তো বলে যে আমরা তো নারী উদ্যোক্তা, তাহলে আপনার কাছ থেকে কাঁথা নিব। স্থানীয় বিভিন্ন মেলা বা এই ধরনের দোকানগুলোতে বাদে ঢাকা বা রাজধানীর দিকে কোনো ধরনের সাপ্লাই হয় আপনার ওখান থেকে? ঢাকায় হয় নাই, আমার ঢাকায় হয়েছে একটা আর্মিদের ক্যান্টনমেন্টে মেলা হয়েছিল, আমার এক দাদা ছিলেন, ওনার মাধ্যমে হয়েছিল, 20টা কাঁথা পাঠিয়েছি। আর আমাদের ওখানে বিসিক রয়েছে, বিসিকে যায়, আড়ংও রয়েছে, ওখানে আড়ংয়েও যায়। তারা নিজেরা গিয়ে, মানে তাদের পরিচিতি, মানে আমি পরিচিত না, আমার কেউ আমাকে চিনে, ওই মাধ্যমে নেটওয়ার্ক করেছে। হ্যাঁ, নেটওয়ার্ক করেছে। সেই পর্যন্ত সর্বোচ্চ কতটি কাঁথা বিক্রি করতে পেরেছেন? সর্বোচ্চ ওইভাবে, মানে 1 মাসে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ 1 মাসে এরকমই। আমার এখন তো অনেকেই, মানে আর্থিক যে অবস্থা, কমই হচ্ছে, 100, 110, 150টা, 200টা পর্যন্ত গেছে। বিশেষ করে যখন রাজশাহীতে মেলা ঘন ঘন হচ্ছিল কিছুদিন আগে, তো এই মেলাগুলোর সময় কিন্তু খুব সেল হয়েছে আমার। দারুণ দারুণ। অবসরে কি করা হয় বা ভবিষ্যতে কি করার পরিকল্পনা অবসরে করা হয়? আমি এমনি সময় খুব কম পাই নিজেকে নিয়ে চিন্তা করার। তো আমার আসলে এই যে জায়গাগুলো আমি শুরু করেছি, স্কুল,
নারীদেরকে নিয়ে কাজ, এটা আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। যে এখন আমার ছোট একটা দোকান, আমি এখন শোরুম করতে চাচ্ছি, যেন সেখানে এখন 2 জন নারী কাজ করছে, আরো বিভিন্ন মেয়ে এভাবে যারা এসএসসি পরীক্ষা দিবে কিংবা এসএসসির পরে রয়েছে, যাদের টাকার অভাবে পড়া হচ্ছে না, যেমন এখনো কাজ করছে, সেই টাকা দিয়ে পড়াশোনা করছে, যেন 10 থেকে 12 জন নারী থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তারা কাজ করে তাদের জন্য মানে খরচ চালাতে পারে। এই ইচ্ছাটা রয়েছে যে বড় পরিসরে রাজশাহীতেই আমি একটা শোরুম করব, জানি না কি হবে। অবসরে একটু বাচ্চাদেরও আমি সময় দিই, যেহেতু আমার 2টা ছেলে, তাদেরকে নিয়ে একটু ঘুরি, তো সেই সময়টা আসলে হয় না। হয়তো গেলাম, আরেকজন ফোন দিয়ে বলবে এই ডিজাইন আসছে, একটু চলে আসো তাড়াতাড়ি। তো আমার বাচ্চারাও আমাকে অনেক সাপোর্ট দেয়, আর আসলে বড় বাচ্চাটাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, বিধায় কিন্তু আমি ছোট বেবি হলো আবার আমি এত করেছি, পড়াশোনা করতে পেরেছি। সে তার চারপাশের সবাইকে দেখেছে, তার পরিবারের সবাইকে দেখেছে আপনাকে সাপোর্ট দিতে। বাচ্চারা তো দেখে দেখে শিখে, তাই হয়তো বাচ্চারাও এতটা সাপোর্টিভ হয়েছে। তো অবশ্যই এইগুলো নিয়ে চিন্তা করা হয় যে আসলে আমার এই কাজগুলো আমি এখান থেকে কিভাবে আরো ডেভেলপ করতে পারবো। আচ্ছা, এই ডেভেলপের কথা যেহেতু আসলে, বাংলাদেশের সরকার যেটা করে নারীদের জন্য কিন্তু সুযোগ সুবিধার ব্যবস্থাটা অনেক বাড়িয়ে দিয়েছে। যেমন নারী এবং শিশু কল্যাণ যে মন্ত্রণালয়ের শাখা রয়েছে প্রত্যেকটা উপজেলাতে, যুব মন্ত্রণালয়ের আন্ডারে মহিলা বিষয়ক সংস্থা রয়েছে, এবং তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে থাকে। আপনার কি তাদের সঙ্গে কোলাবোরেশন করে কিছু করা হয়েছে? আমার এখান থেকে বিভিন্ন ট্রেনিং তাদের কাছে হয়, মহিলা অধিদপ্তরেও হয়, তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। যখন ট্রেনিং হয় আমি আমার এখান থেকে নারীদেরকে পাঠাই, যেন তারা শিখে এসে এখানে কাজ করতে পারে। মেশিন সেলাইও এখন শিখে নিয়েছে, এর মাধ্যমে ট্রেনিং এ যখন পাঠাচ্ছি তারা বাড়িতে এখন সেলাই করছে। তাহলে আমার যে কাঁথাটা রেডি হচ্ছে, সেখানে লেস লাগানো, কাঁথার মাপ, এই সেলাইগুলো শিখে তারা আমাকে এগুলো করে দিচ্ছে। বিনিময়ে তারাও পারিশ্রমিক পাচ্ছে, ইভেন বাইরেও আবার ড্রেস বিভিন্ন অর্ডার নিচ্ছে, সেলাই করছে। বেসরকারি বিভিন্ন এনজিওর সাথে কিভাবে সম্পৃক্ত হচ্ছেন? কোনো এনজিওর সাথে আমি এখন পর্যন্ত সম্পৃক্ত নেই। আমি যুব উন্নয়ন যেটা বলছি সেখান থেকে ট্রেনিং করিয়েছি, মহিলা অধিদপ্তর থেকে করিয়েছি, আর যে পশু প্রাণী সম্পদ যেটা বলছে সেখান থেকে আমি ছাগল পালনের ট্রেনিং করিয়েছি। সেখানে পরিচিত রয়েছে, যেহেতু ছাগলের বিভিন্ন অসুখ, বিভিন্ন সমস্যা হলে কার কাছে নিয়ে যাব, তারা আমাকে হেল্প করেন, বললে হেল্প করেন। দারুণ। একজন উদ্যোক্তার জীবনে আসলে বিভিন্ন ধরনের চড়াই উতরাই থাকে। আপনার জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি সবচেয়ে বেশি আসলে কোন বিষয়টা অনুভব করেছেন, যে কি চড়াই উতরাই আপনার জীবনে বারবার আসছে? চড়াই উতরাই বলতে আমি মানে যেহেতু বাইরে বের হলে মানে অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে আমাদের জাতিগোষ্ঠীর মানুষ অনেকটা পিছিয়ে, অনেকটা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বারবারই যখন আমি কথা বলতে যাই, কিংবা এমন হয় না যে আপনার নাম কি, আমি সুমি মুর্মু, মুর্মু শুনে অনেক সময় হচ্ছে অনেকে হয়তো ঘৃণার ছলেও দেখে, এরকমও হয়েছে আমার। কিংবা অনেকে আমার অর্ডারও নিতে চায় না, আদিবাসীদের জিনিস ভালো হবে না, নিব না, এরকমও হয়েছে। তো আসলে আমি হার মানিনি সেগুলো জায়গা থেকে, কিংবা আমার জিনিস দেখতেও চাইনি, মানে হয় এরকম হয়, কিন্তু এখন এসে হচ্ছে না। যখন শুরু করি তখন না এটা হবে না, আমাদেরই অনেক বানায়, আপনার নিব না, এরকমও হয়েছে। সেই জায়গাগুলো থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। কিন্তু আমি হয় কি, মানে কষ্ট পেলে মানুষ যে বলে যে না থেমে যাই, করব না, না কেন সে নেবেন, আমি তার কাছেই যাব নিতে। ওই যে বললাম যেটা আমার মধ্যে বেশি কাজ করে, আবার সেকেন্ড টাইম তার কাছে গিয়ে একটু দেখেন ভাই এই কাজটা আপনি দেখেন, আমাকে তো আর মারবে না সে, হয়তো ধমকটাই দিবে। তো এই ধমকগুলো খাওয়া হয়েছে, এইভাবেই চড়াই উতরাই আসছি, মানে এই কাজগুলো নিয়েই আমার ভাবে আপনি পার করে যাচ্ছেন, এগুলো করে আসছি। মানে অনেকে হয় আমার সাথে যারা ছিল, অনেকে এগুলো ধমক খেয়ে কিংবা এগুলো কাজ না, এগুলো কাজ করতে গিয়ে অনেক কথা শুনতে হয়, কিন্তু অনেক কথা শুনতে হয় যে সে কি এমন হয়ে গেছে, এগুলো কাজ করছে, কোথা থেকে কি পাচ্ছে। তো আসলে আমি সবসময়ই সবাইকে বলি সদিচ্ছা থাকলে সব হয়। আমার কিন্তু কিছুই নাই, আমার ব্যাংক ব্যালেন্স যা চেক করবেন কিচ্ছু নাই, কিন্তু আমার ইচ্ছাটা আছে, সেখান থেকেই কিন্তু হচ্ছে। আমি জানি না কোথা থেকে, আমি নিজেও জানি না আজ অবধি কোথা থেকে হচ্ছে। সত্যি তাই, সত্যি একটা সুন্দর দর্শনের উপর ভিত্তি করে আপনি আপনার জীবন এগিয়ে নিচ্ছেন।
ভীষণ ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে, আপনার জীবন সম্পর্কে আমরা জেনে দর্শককে জানিয়ে। আপনি যদি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান বলতে পারেন। রাঙা সকালের দর্শকদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শুভ সকালও জানাচ্ছি। সেই সাথে আমি বিশেষ করে নারীদেরকে বলবো নিজেরা স্বাবলম্বী হন, নিজেরা নিজেদের জায়গা থেকে তৈরি করেন নিজেকে, তাহলে দেখবেন একদিন সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। অনেক ধন্যবাদ।